সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব যে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ থেকে সকল বোর্ড 2026 সালে যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নের সমাধান। এখন চলুন দেখা যাক প্রশ্নটা কি ছিল। ঢাকা কলেজের শিক্ষার্থী আজিজ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা প্রথম পত্রে 4 হেক্সাডেসিমেল এবং বাংলা দ্বিতীয় পত্রে এক্স নম্বর পাওয়ায় দুই পত্র মিলিয়ে সে মোট নাম্বার হলো এত। এখন দেখো, এই উদ্দীপকটি প্রশ্নের মধ্যে ছিল। শিক্ষার্থীরা, এখানে ক নাম্বারের যে প্রশ্নটা ছিল তা হচ্ছে সংখ্যা পদ্ধতি কি। এই ক নাম্বারের প্রশ্ন উত্তরটা কি হবে তাহলে একটু দেখে নাও। আমরা জানি যে সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকে কি বলা হয়, সংখ্যা পদ্ধতি বলে। যেমন তোমাদেরকে এখানে আমি বুঝাই দেই। যেমন এখানে কত লিখলাম, 100। বলো তো দেখি 25 লিখেছি কিনা। আচ্ছা, এই 1 কে কি কখনো আমরা অন্য কোনো সংখ্যা বলতে পারবো? 1 কে কখনো কি 5 বলা যাবে? আবার 2 কে কখনো 7 বলা যাবে? 5 কে কখনো 3 বলা যাবে? বলা যাবে না, কারণ একটা নির্দিষ্ট মান রয়েছে। আর এইখানে লক্ষ্য করলে দেখতে পাবো যে 5 কি এককের ঘরে বসেছে, আবার 2 কিসের ঘরে বসেছে? দশকের ঘরে বসেছে। এরপর 1 কতর ঘরে বসেছে? শতকের ঘরে বসেছে। এখন 1 কে কিন্তু এইখানে আমরা আর 1 বলতেছি না, কি বলতেছি? 100 বলতেছি। এই যে 125। এখন কথাটা হচ্ছে এইখানে যখনই আমি একটা জিরো দিলাম, বলো তো দেখি এটা কি আর 100 রয়েছে? এখন আর 100 নেই, এখন কি হয়েছে? 1000 হয়েছে। আচ্ছা, একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাবো এই যে আমি এখানে সংখ্যাটা লিখলাম একটা নির্দিষ্ট পদ্ধতিতে তৈরি হচ্ছে কিনা। আর যেহেতু একটা নির্দিষ্ট পদ্ধতিতে তৈরি হচ্ছে আর এটা কি লিখে আমরা প্রকাশ করতেছি, অবশ্যই এই কারণে এই ক নাম্বারের সংজ্ঞাটা আমরা এটাই দিব যে সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিটাকেই বলা হয় সংখ্যা পদ্ধতি। এখন যেমন দিয়ে লিখতে পারবো, এরকম আমাদের 150 দিলাম, এরপর হচ্ছে 135 দিলাম, ইত্যাদি আমরা লিখতে পারি। এটাই। এরপর খ নাম্বারের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা একটু দেখি আমরা। ইউনিকোড দ্বারা আস্কি কোডের সীমাবদ্ধতা দূর করা সম্ভব হয়েছে, ব্যাখ্যা করো। তাহলে শিক্ষার্থীরা, আমাদের প্রথমে বুঝতে হবে যে আস্কি কোডটা কি। তাহলে আস্কি কোডটা মূলত কি রয়েছে একটু দেখে নেই। এই আস্কি মূলত আমাদের কি 7 এবং 8 বিটের কোড বলা হয়। আজকে 7 এবং আজকে 8 ও রয়েছে। এখন আজকে 7 দ্বারা কি বোঝানো হয় সেটা আগে, তার আগে দেখে নিই এই আজকিটা কি। আজকিটা হচ্ছে মূলত আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, অর্থাৎ আমেরিকান যে এই যে ইংরেজি ভাষাটাকেই এবং আর কিছু সাংকেতিক চিহ্নকে বোঝানো হতো এই আজকি কোড দ্বারা, এবং কতটা চিহ্নকে নির্দিষ্ট করা হতো সেটা হচ্ছে এই কোডের মাধ্যমে জানতে পারবো। যেমন আজকি কি রয়েছে বলো তো দেখি, আজকি 7 রয়েছে আমাদের। এই আজকি 7 দ্বারা 128টা অদৃশ্য চিহ্নকে কি করা হয়? নির্দিষ্ট করা হয়। এরপর দেখো আজকি 8 দ্বারা কি নির্দিষ্ট করা হয়? আজকি 8 দ্বারা 256টা চিহ্নকে নির্দিষ্ট করা হয় কম্পিউটারকে জানানোর জন্য। মূলত এই আজকি 7 এবং আজকি 8 দ্বারা শুধু ইংরেজি ভাষা এবং আর কিছু সামান্য পরিমাণ কি ছিল? সাংকেতিক চিহ্নকে বোঝানো যেত। কিন্তু এখন আমরা কম্পিউটারে কি করতেছি? বাংলা টাইপ করতেছি, তারপর উর্দু টাইপ করতেছি, আরবি ভাষা টাইপ করা হচ্ছে এবং চাইনিজ ভাষাও টাইপ করা হচ্ছে। এখন কথা হচ্ছে এই যে পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্যই মূলত এই ইউনিকোডটা ব্যবহার করা হয়েছে। এইটাই বলা হয়েছে যে ইউনিকোড দ্বারা আজকি কোডের সীমাবদ্ধতা দূর করা সম্ভব হয়েছে। এখন তোমরাই বল দেখি, আজকি ভাষা দ্বারা মূলত ইংরেজি ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা হতো, আর ইউনিকোড দ্বারা কি করা হচ্ছে? পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা হচ্ছে। মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে ইউনিকোডের মাধ্যমে কি করা হচ্ছে? আজকি কোডের সীমাবদ্ধতা দূর করা হয়েছে। এইটাই ছিল আমাদের খ নাম্বারের প্রশ্ন। এখন দেখো গ নাম্বারের প্রশ্নটা আমাদের কি রয়েছে? উদ্দীপকে বাংলা প্রথম পত্রের প্রাপ্ত নম্বর অক্টাল সংখ্যা পদ্ধতিতে নির্ণয় করো। অর্থাৎ এই যে উদ্দীপকটা রয়েছে, এই উদ্দীপকে বাংলা প্রথম পত্র নাম্বার কত ছিল? 4A হেক্সাডেসিমেল। এই 4A হেক্সাডেসিমেল নম্বর পত্রটাকে কি করতে বলছে? আমাকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলছে। এখন চলো তাহলে দেখি এই যে কিভাবে আমরা হেক্সাডেসিমেল থেকে অক্টালে করব। গ নাম্বারের জন্য এই প্রশ্নটা এসেছিল।
শিক্ষার্থীরা আমরা কি দেখেছিলাম, গ নাম্বারের জন্য প্রশ্নটা ছিল যে প্রথম পত্রের নাম্বারটাকে কি করতে বলছে, অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলছে। এখন কথা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি আছে কোন সংখ্যা পদ্ধতি, আমার আছে হচ্ছে 4a, এটা আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রয়েছে। এখন এটাকে কিসে রূপান্তর করতে হবে, আমাকে এটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। এখন অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে গেলে সরাসরি কখনোই কিন্তু আমরা হেক্সাডেসিমাল থেকে অক্টাল করতে পারবো না এবং অক্টাল থেকে হেক্সাডেসিমাল করতে পারবো না। তাহলে মধ্যবর্তী অবস্থায় কার সাহায্য নিতে হবে, বাইনারি সাহায্য নিতে হবে। তাহলে বাইনারি আমাকে প্রথমে বের করতে হবে, আর এই বাইনারি মানটাকে যদি আমি অক্টাল করতে পারি তাহলে আমাদের কি অক্টালে রূপান্তর হয়ে যাচ্ছে এই হেক্সাডেসিমাল সংখ্যাটা। এখন দেখি কিভাবে বাইনারি বের করা সম্ভব হয় সহজে। আমরা জানি হেক্সাডেসিমাল হলো 4 বিটের কোড। কয় বিটের কোডের কথা বললাম, 4 বিটের কোড। এখন দেখো 4টা বিট কি রয়েছে, এই যেমন কত রয়েছে 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, অর্থাৎ 4 বিটের কোড। 8421 মনে রাখলে আমাদের হেক্সাডেসিমাল থেকে সহজেই কি করতে পারবো, আমরা বাইনারি মান বের করতে পারবো। শিক্ষার্থীরা এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে কিভাবে বাইনারি বের করব, এই কোডের মাধ্যমে আমরা বের করতে পারবো। এখানে দেখো আমাদের এই 4 এর জন্য কি কি ডিজিট লাগবে, আমার এখানে এই স্কেলের মধ্যে। এই স্কেলটা সহজে মনে রাখার জন্য আমরা এভাবে মনে রাখতে পারি। যেমন পিছন থেকে আমরা এটা হিসাব করতে পারি, 1 এর ডাবল কত বলো তো দেখি 2, আবার 2 এর ডাবল কত 4, 4 এর ডাবল কত 8, এইভাবে আমাদের ডাবল ডাবল করে স্কেলটা হয়ে থাকে। এখন দেখো 4 এর জন্য আমার কি শুধুমাত্র 4 প্রয়োজন রয়েছে। মোট কথা আমাদের এইখানে যে সংখ্যাটা বা ডিজিটটা রয়েছে এইটা মেলানোর জন্য এইখানে এই স্কেলের মধ্যে কোনটা কোনটা ডিজিট প্রয়োজন রয়েছে তার নিচে আমি 1 দেব। এখন যেটার নিচে আমার কি যেটা প্রয়োজন নেই তার নিচে আমরা 0 দিব। এখন দেখো এই 4 মেলানোর জন্য শুধুমাত্র 4 এর নিচে 1 দিলেই হয়ে যাচ্ছে, আর বাকিগুলোর প্রয়োজন নেই বিধায় তাদের নিচে কি দিলাম 0 দিলাম। এই যে 0 দেওয়ার পরে এখন যে মানটা আমরা পেয়ে গেলাম এটাকে কি বলা হবে, বাইনারি মান। তাহলে 4 এর জন্য বাইনারি মানটা আমরা কি পেলাম 0100। এখন দেখো এ সমান সমান আমরা হেক্সাডেসিমালে কি জানি 10 জানি। এই 10 মেলানোর জন্য এটা তো আমার শেষ, 10 মেলানোর জন্য কত কত আমার এখানে ডিজিট লাগবে, আমার 8 লাগবে আর 2 লাগবে। বলো তো দেখি 4 প্রয়োজন আছে, নেই। 1 প্রয়োজন আছে, নেই। অর্থাৎ 8 এর সঙ্গে 2 যোগ করলে 10 হয়ে যায়। অর্থাৎ এই হেক্সাডেসিমাল যে সংখ্যাটা রয়েছে এই হেক্সাডেসিমালের মধ্যে এ মিলানোর জন্য এ কে তো 10 মানে 10 কে এ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এই 10 কে মিলানোর জন্য এই কোডের মধ্যে আমার কোনটা কোনটা লাগবে, স্কেলের মধ্যে 8 লাগবে আর 2 লাগবে, তাহলে আমার 10 হয়ে যায়। এই জন্য যেটা যেটা প্রয়োজন রয়েছে তার নিচে 1 দেব। এখন দেখো এর মধ্য দিয়ে আমরা কি পেয়ে গেলাম, এই যে বাইনারি মানটা পেয়ে গেলাম, a সমান সমান কত 10 এরপর 10। এই মানটাই হলো বাইনারি। এই বাইনারিটাকেই আমরা কি এখন আমরা অক্টালে কনভার্ট করতে পারবো সহজেই। কিন্তু আমরা কিছুক্ষণ আগে যেটা জানলাম সেটা হচ্ছে হেক্সাডেসিমাল কয় বিটের কোড, 4 বিটের কোড, কিন্তু অক্টাল হচ্ছে 3 বিটের কোড। অক্টাল কয় বিটের কোড বলছি, 3 বিট। এখন 3 বিট কি কি, যেমন এখানে আমরা দিব 421, অর্থাৎ অক্টাল কথাটা আসলেই বাইনারি থেকে অক্টাল অথবা অক্টাল থেকে বাইনারি, তাহলে 3 বিট। আর হেক্সাডেসিমালের কথা আসলেই কয় বিট, 4 বিট। 8421 অর্থাৎ 421 এবং 8421 অক্টাল এবং হেক্সাডেসিমাল আসলেই। এখন দেখো অক্টাল যেহেতু 3 বিটের কোড, আমরা জানি যে বাইনারি থেকে যখন অক্টালে কনভার্ট করব তখন পূর্ণ সংখ্যার জন্য পেছন থেকে 3 বিট হয়। এই যে পেছন থেকে 3 বিট নিচ্ছি, এরপর কি এখান থেকে পিছন থেকে 3 বিট নিলাম, এখানে 3 বিট নিলাম, এইখানে সামনে একটা 0 দিয়ে আমি 3 বিট পূর্ণ করে নেব। এখন লক্ষ্য করো আমরা এটার এখন কি বের করব, অক্টাল মান বের করব। এই অক্টাল মানটা বের করার জন্য জাস্ট এই যে বাইনারি মানটা আমি এখানে স্কেলের মধ্যে বসাই দিব 001। এখন লক্ষ্য করো কার নিচে আমার 1 হয়েছে, শুধুমাত্র 1 এর নিচে 1 হয়েছে, যার নিচে 1 হবে সেই সংখ্যাটা করে এখন আমরা যোগ করব। শুধু 1 এর নিচে 1 হয়েছে বিধায় এই জন্য 1। এরপর লক্ষ্য করো তুমি এখানে কি হচ্ছে, এখানেও 001, এটা তো শেষ, এটার কি এটা নিচে, অর্থাৎ এই যে 001। তাহলে এখানে কত পাচ্ছি, এখানে আমরা কি পেলাম 1 পেলাম, এই জন্য 1 দিলাম। এরপর লক্ষ্য করো তুমি এই জায়গায় কত হবে, তাহলে এইখানে হচ্ছে 010, তাই কি না, এই 3 ডিজিটের নিচে 3টা আমি বিট বসাই দিলাম বাইনারি। এখন 2 এর নিচে 1 হয়েছে, অর্থাৎ এটা সমান সমান 010 সমান সমান 2 হয়। এই যে যে মানটা পেলাম এটাই অক্টাল মান। আমাদের এতটুকুই ছিল গ নাম্বার, মূলত কি করতে বলছিল, এই হেক্সাডেসিমাল মানটাকে অক্টালে রূপান্তর করতে বলছিল। এখন এই এতটুকুই যদি আমরা দিতে পারি অবশ্যই 3 এ 3 পাবো। তাহলে আমাদের গ নাম্বারের প্রশ্নের উত্তর হবে কত, যে 1। অতএব কত হয়েছে 11
টু, এটাই হচ্ছে অক্টাল মান, এটাই আমাদের অ্যান্সার। এখন বিষয়টা আসি, এখানে ঘ নাম্বারে বলা হয়েছে x এর মান যোগের মাধ্যমে নির্ণয় সম্ভব, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ এই জায়গায় x এর মান কি, অর্থাৎ দ্বিতীয় পত্রের মানটা আমার হলো x। এখন এইটাই বলা হয়েছে x এর মান বের করতে বলছে। এখন x এর মান কিভাবে বের করব, আমার তো প্রথম পত্রের নাম্বার দেওয়া রয়েছে 4a হেক্সাডেসিমেল, কিন্তু দ্বিতীয় পত্রের নাম্বার কি দেয়া আছে, নেই। x বলা হয়েছে দ্বিতীয় পত্রে, এই x এর মানটা বের হবে কিভাবে? আর এখানে বলা হয়েছে যে দুই পত্র, অর্থাৎ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, এই দুই পত্র মিলে নম্বর দেয়া রয়েছে এইটা বাইনারি। এখন সর্বপ্রথম যে কাজটা আমরা করব এখানে, তার আগে তোমাদের একটু সহজ করে বিষয়টা বুঝাই দেই কিভাবে আমাদের এটা হবে। আচ্ছা, ধরা যাক তোমাদের দুই বন্ধুর মধ্যে আমি টাকা, ধরা যাক এ একজন বন্ধু আবার বি আর একজন বন্ধু, এই দুইজনের কাছে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা রয়েছে। আর এর কাছে রয়েছে 100 টাকা এবং বির কাছে দেয়া রয়েছে কত, ধরা যাক তোমার 50 টাকা। এখন এই দুইজন মিলে তোমাদের কাছে কত টাকা রয়েছে, দুইজনের মিলে রয়েছে 150 টাকা। এখন বলা হলো যে বি নামক ব্যক্তির কাছে বি টাকা, তোমাকে এইটা বলা হয়নি কয় টাকা রয়েছে মূলত কার কাছে, শুধু বলা হলো দুইজন মিলে এই টাকাটা তোমাদের। এখন সেক্ষেত্রে বললাম বি এর টাকা হচ্ছে, বি এর টাকা কত রয়েছে, বি এর টাকা বলা হয়েছে 50 টাকা। এখন বলো দেখি, এই যে বি এর টাকা 50, আমাদের যদি বলা হয় এর টাকা কত, তাহলে আমাদের দুইজন মিলে যে টাকাটা থাকবে সেখান থেকে যদি আমি বির টাকাটা বাদ দেই, তাহলে কার টাকা পাবো, এর টাকা পাবো। তাহলে অনায়াসে আমরা কি বের করতে পারতেছি এর টাকা, অর্থাৎ 150 থেকে আমি কি করব, এই বির টাকাটা বাদ দিব, তাহলে কত পাবো বলো তো দেখি, 100 পাবো কিনা, এটা কার টাকা পাবো, এর টাকা পাবো। ঠিক একইভাবে এই জায়গায় আমাদের প্রশ্নের উত্তরও রয়েছে। দেখো এইখানে যেটা রয়েছে এটা মূলত দুই পত্র মিলে রয়েছে, এই যে দুই পত্র মিলে মোট নাম্বার এত রয়েছে। এখন আমার প্রথম পত্রের নাম্বার দেয়া আছে এত, তাহলে এই দুই পত্র মিলে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা প্রথম পত্রের নাম্বার আমি যদি বাদ দেই, তাহলে অটোমেটিক আমরা দ্বিতীয় পত্রের x এর মানটা পেয়ে যাব। তাহলে আমাকে সর্বপ্রথম এটা গাণিতিক ভাবে বিশ্লেষণ করতে বলছে, আচ্ছা যোগের মাধ্যমে নির্ণয় করতে বলছে। কিভাবে করব, তাহলে সর্বপ্রথম যে সংখ্যাটা আমার কি করতে হবে, প্রথম পত্রের নাম্বারটা আমি প্রথমে দশমিক বের করব। অন্য সংখ্যা পদ্ধতিতে যদি থাকে আমাদের সবচেয়ে সহজে করার উপায় হচ্ছে আগে দশমিকে বের করা। তাহলে দশমিকে বের করবো কিভাবে একটু দেখো শিক্ষার্থীরা। এখন আমরা দেখবো যে ঘ নাম্বার প্রশ্নের উত্তরটা কিভাবে লেখা যায়। তাহলে ঘ নাম্বার প্রশ্নের উত্তরটা এখন লিখবো। দেখো আমাদের প্রথমে জানতে হবে প্রথম পত্রের নাম্বারটা কত রয়েছে। প্রথম পত্র জানার পরেই আমরা কিন্তু এই প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে যে সংখ্যাটা রয়েছে বা নাম্বারটা রয়েছে, আমরা প্রথম পত্রের নাম্বারটা বাদ দিলেই পেয়ে যাচ্ছি। এখন দেখো প্রথম পত্রের নাম্বারটা যেটা রয়েছে, প্রথম পত্র সমান সমান আমার কত রয়েছে, 4a। এই যে এটা হেক্সাডেসিমেল রয়েছে, আমরা জানি যে কোন একটা হেক্সাডেসিমেল সংখ্যা থেকে দশমিকে রূপান্তর করার জন্য গুণের প্রসেস। এখন কি করব, এই 4টাকে আমরা কি করব, নিজস্ব ভিত্তি দিয়ে গুণ করব, 16 দ্বারা গুণ করলাম। আবার কি করব, a সমান সমান 10, এই 10 লিখলাম, a এখানে লিখবো না। আচ্ছা 16 দ্বারা গুণ করলাম, এখন সর্বশেষ ভিত্তির উপরে পাওয়ার দিব 0, এরপর 1। এখন আমরা কি করতে পারি, এইটা আমরা ক্যালকুলেশন করলে দশমিক মানটা পেয়ে যাচ্ছি, মূলত প্রথম পত্রের কত নাম্বার পেয়েছে সেটা সহজ করার জন্য মূলত আমি দশমিককে বের করে নেব। এখন দেখো এই যে 16 এর উপরে পাওয়ার কত রয়েছে, 1 রয়েছে, অর্থাৎ এখানে 16 কয়টা রয়েছে, একটা রয়েছে। এখন দেখো 60 16 গুণ করলে কত হবে, 60 16 হবে 64, এই যে 64 নিলাম। এরপর দেখো এর মান কত, যে কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 হোক না কেন, যেমন এখানে কত রয়েছে, 16 এর উপরে পাওয়ার 0 রয়েছে। এখন যদি 8 এর উপরে 0 থাকতো বা 2 এর উপরে 0 থাকতো, অথবা এখানে কত রয়েছে 19 এর উপরে আমার 0 থাকলো, মোট কথা যেটারই উপরে পাওয়ার 0 হোক না কেন এর মান অলওয়েজ 1 হয়। এখন দেখো এটার মান যেহেতু 1 রয়েছে, তাহলে 16 10 দ্বারা আমি যদি 1 কে গুণ করে দেই তাহলে কত হবে, 10 কে 10ই হবে। এখন 64 আর 10 মিলে কত হয়, 74 হয়। এইটাই হচ্ছে আমাদের প্রথম পত্রের নাম্বার দশমিকে। এখন দেখো এখন আমরা কি করব, এখন যেটা রয়েছে দুই পত্র মিলে যে নাম্বারটা রয়েছে সেটার একটু দশমিক মানটা বের করে নেব। এখন দুই পত্র মিলিয়ে দুই পত্রের মোট নম্বর সমান সমান কত রয়েছে, আমার হচ্ছে 10100010। এইটা আমাদের কি রয়েছে, বাইনারি মান দেয়া রয়েছে। এইটাকে আমরা দশমিকে আগে সহজে বের করে নিয়ে
তারপর আমরা কি করব, এই প্রথম পত্র থেকে দ্বিতীয় পত্রের নাম্বারটা দুইটা মিলে আমরা প্রথম পত্রের নাম্বারটা বাদ দিলে দ্বিতীয় পত্র পেয়ে যাব। এখন দেখো আমরা কি করব, এই সংখ্যাটাকে আগে আমরা প্রথমে লিখে নিই 1010001, এটা আমি লিখলাম 10। ওকে, এইটা আমার কি বাইনারি মানটা, এইটাকে আমরা কি করব, দশমিকে মান রূপান্তর করে নেই। দশমিকে রূপান্তর করার জন্য কি করতে হয়, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে রূপান্তরের জন্য গুণের প্রসেস। তাহলে ভিত্তি দ্বারা গুণ করব, তাহলে 1 ইনটু কত দিব, 2 দিব, এরপর এই 0 লিখব, প্লাস 0 ইনটু কত দিব, আবার 2 দিব, আবার এই 1 লিখব, প্লাস 1 ইনটু কত হবে, 2 হবে, আবার এই 0, প্লাস 0 ইনটু কত হবে, 2 হবে, আবার এই 0, প্লাস দিলাম। প্রতিটা ডিজিট লেখার পর একটার পর একটা জিরো আমরা কি করব, আমরা মূলত প্লাস দিয়ে দিয়ে লিখব। এখন দেখো আবার কি করব, 0 ইনটু কত হবে, আবার 2 হবে, আবার এই 0 দিব, এখন প্লাস দিলাম, 0 ইনটু আবার 2 দিলাম। এখন কি প্রতিটা ডিজিটকে নিজস্ব ভিত্তি দ্বারা গুণ করতে হবে কিন্তু ভিউয়ার্স। এখন দেখো এখন কি করব, 1 ইনটু কত হবে, আবার 2 হবে, প্লাস আমার সর্বশেষ কি রয়েছে, 0 ইনটু 2 রয়েছে। এখন যে কাজটা করব, সর্বশেষ ভিত্তির উপরে পাওয়ার দিব 0, এরপর 1, এরপর 2, এরপর 3, 4, এরপর 5, 6 এবং 7। একটা বিষয় মাথায় রাখবা, পূর্ণ সংখ্যার জন্য সর্বশেষ ভিত্তির উপরে পাওয়ার দিব 0, এরপর প্রতিবার একটা করে ডিজিট সামনে আসবে এবং পাওয়ার ভিত্তির উপর পাওয়ার এক এক করে বৃদ্ধি পাবে। এই জন্য 0 দেওয়ার পর কত রয়েছে, 1, এরপর 2, 3, 4, 5, 6 এবং 7 এইভাবে বৃদ্ধি পেয়েছে। এখন লক্ষ্য করো 2 এর উপরে পাওয়ার কত রয়েছে, 2 এর উপরে পাওয়ার 7 রয়েছে, অর্থাৎ 2 রয়েছে কয়টা, 7টা, অর্থাৎ 2 2 2, অর্থাৎ আমার 7টা 2 যদি আমরা গুণ করি তাহলে কত পাবো, দেখো তো, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64, 64 দুগুণ কত হবে, 128 হবে। এই যে 128 পেলাম, এখানে যোগ 0 দ্বারা 0 যদি গুণ অবস্থায় থাকে তাহলে অবশ্যই আর কোনো চিন্তা করার দরকার নেই, 0 দ্বারা যাকে গুণ করা হোক না কেন, ভাগ করা হোক না কেন, 0 হয়। এই জন্য এখানে 0 দেব। এরপর এইখানে আসি, এই জায়গায় কত রয়েছে, 2 এর উপরে 5 রয়েছে, অর্থাৎ 2 এর উপরে যদি 5 থাকে 2 কয়টা হবে, 5টা হবে। এই যে এখানে 5টা 2 যদি আমি নেই তাহলে কত হয়, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32। তাহলে এখানে এইটা সমান সমান কত পেলাম, আমরা 32 পেলাম, যোগ দিলাম। এটা যেহেতু 0 দ্বারা গুণ করা হয়েছে 0, এটা দ্বারা 0 দ্বারা গুণ করা হয়েছে 0, এখানেও 0 দ্বারা গুণ করা রয়েছে, এই জন্য আমি 0 দিলাম, প্লাস। এরপর লক্ষ্য করো 2 এর উপরে পাওয়ার কত রয়েছে, 1, 2 কয়টা রয়েছে, একটা, তাহলে 2 একে কত হবে, 2 হবে। এরপর এটাও 0 দ্বারা গুণ করা রয়েছে বিধায় এটারও আমার মান 0 হবে। এখন দেখো এগুলোকে যদি আমি যোগ করে দিই তাহলে 128 আর 32 কত হয়, 60, 60 আর 2 162, 162 আমাদের হলো। এইটা কি পেয়ে গেলাম বলো তো দেখি, এটা দশমিক মান পেয়ে গেলাম, দুই পত্র মিলিয়ে এই নাম্বারটা রয়েছে 162। এখন আমাদের যে কাজটা করতে হবে, প্রথমেই এটা অনেকেই আমরা বুঝি না যে আসলে 16 বিটে, এটা অনেকের প্রশ্ন থাকে যে আমাকে 8 বিটে করতে হবে না 16 বিট রেজিস্টারে পূর্ণ করতে হবে। একটা বিষয় মাথায় রাখবা, সেটা হচ্ছে যদি কখনো 127 পর্যন্ত তুমি সংখ্যার নিয়ে ক্যালকুলেশন করো বা যোগের মাধ্যমে নির্ণয় করতে চাও, তাহলে আমার কি হবে, আমার এই 127 মেলানোর জন্য 7 বিট পর্যন্ত প্রয়োজন হয় একটা স্কেলের মধ্যে। আর তখন আমার কয়টা, আমাকে হয় 8 বিট রেজিস্টারে পূর্ণ করতে হয় 2 এর পরিপূরক করার জন্য, আর পার্থক্য নির্ণয় করার জন্য যোগের মাধ্যমে আমাদের 2 এর পরিপূরক ব্যবহার করতে হবে, কারণ কম্পিউটার তো কখনোই বিয়োগ বুঝে না। তাহলে পার্থক্য করার জন্য কি যোগের মাধ্যমেই সেটা করে দেখাইতে হবে, কম্পিউটার যোগ ছাড়া কখনোই যেহেতু অন্য কোনো কিছু বুঝবে না, এই কারণে যোগের মাধ্যমে নির্ণয় করতে গেলে সর্বপ্রথম কম্পিউটার কখনোই তোমার 3 বিট 5 বিট 7 বিট এইভাবে গ্রহণ করে না, হয় ও 8 বিট গ্রহণ করবে, না হলে 16 বিট গ্রহণ করবে, না হলে 32 বিট গ্রহণ করবে। এখন প্রশ্নটা হচ্ছে, আমি এখানে বললাম যে 127 পর্যন্ত যদি সংখ্যা নিয়ে কখনো কাজ করি তাহলে আমার কয় বিট, আমার 8 বিট রেজিস্টারে পূর্ণ করলেই হবে। কিন্তু এইখানে কত পর্যন্ত রয়েছে বলো তো দেখি, 162 রয়েছে না, এই 162 যখন আমরা ক্যালকুলেশন করতে যাব তখন 8 বিট অটোমেটিক পূর্ণ হয়ে যায়। 8 বিটে যখন পূর্ণ হয়ে যাবে, আমরা জানি এই 8টা বিটে, ধরা যাক এখানে আমি 0 1 1 1 0 এইভাবে দিলাম, এখন এখানে কয়টা রয়েছে, 7টা বিট। ধরা যাক এইখানে আমি যদি 0 দেই, এই চিহ্ন বিটটা, এই অষ্টম বিটটাকে বলা হয় চিহ্ন বিট। এই চিহ্ন বিটটা যদি কখনো আমরা 0 দেখি তাহলে এটা হচ্ছে প্লাস মান, অর্থাৎ আমার কি পজিটিভ। আর যদি কখনো দেখি এর মানটা কি রয়েছে 1, তাহলে এটা নেগেটিভ। এখন তোমাকে যদি বলা হয় 128 এর জন্য, তখন তোমার কি এই চিহ্ন বিটটা 1 হয়ে যাবে, কিন্তু এটা তো তোমার মাইনাস না, কারণ আমি তো বললাম
এই চিহ্ন বিটটা 1 হলে নেগেটিভ মান বা মাইনাস মান নির্দেশ করে। আমরা কি 162 মূলত এই অষ্টম বিটটা পাবো হলো 1, আর এই 1 দ্বারা আমরা নেগেটিভ মানকে নির্দেশ করি, যার কারণে এটা তো 162 প্লাস মান রয়েছে। এই জন্য আমরা এই 162 নিয়ে যখনই আমরা যোগের মাধ্যমে নির্ণয় করতে যাচ্ছি তখনই আমাকে 16 বিট রেজিস্টারে পূর্ণ করতে হবে। এবার কি ক্লিয়ার? অনেকের মধ্যে এই প্রশ্নটা ছিল যে এই প্রশ্নের ক্ষেত্রে আমরা মূলত কি করব, আমরা 16 বিটে সাজাবো না 8 বিট রেজিস্টারে সাজাবো? তাহলে কি ক্লিয়ার হয়েছে? অবশ্যই আমাকে কি করতে হবে, এই প্রশ্নের জন্য আমাকে 8 বিট রেজিস্টারে সাজালে হবে না, 16 বিট রেজিস্টারে পূর্ণ করতে হবে। এখন আসি যে কিভাবে এই যোগের মাধ্যমে সেটা নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে কি পেলাম, দুই পত্র মিলে নাম্বার এটা পেলাম, এই যে 162। এখন প্রথম পত্রের নাম্বারটা যদি বাদ দিতে চাই তাহলে কম্পিউটার তো বিয়োগ বুঝে না, যোগের মাধ্যমে বাদ দিতে হবে। তাহলে এই যে কম্পিউটার তো 0 আর 1 ছাড়াও বুঝে না, এই কারণে এই সংখ্যা দুইটার আমার প্রথমে বাইনারি প্রয়োজন, কারণ কম্পিউটার যেহেতু বাইনারি ভাষা বোঝে, এই জন্য এই দুইটার আগে বাইনারি বের করব। এতটুকু জায়গা সবাই আগে দেখে নাও আরেকটা বার ভালো করে, এরপর আমরা দেখব। তাহলে শিক্ষার্থীরা এখন আমরা দেখব যে এই 162 এই দশমিক মানটার বাইনারি তাহলে কি, কারণ এইটা থেকে তো আমরা বিয়োগ করব তোমার প্রথম পত্রের নাম্বারটা। তাহলে এইটা যদি বাইনারি বের করতে চাই, বাইনারি আমাদের একটা স্কেল রয়েছে, সেটা কি, আমার পিছন থেকে ডাবল ডাবল লিখি, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল কত হবে 16, 16 এর ডাবল 32, এরপর কত রয়েছে 64। এই যে স্কেলটা পেলাম আমরা, এই স্কেলের সাহায্যে আমরা সহজেই বাইনারি মানটা বের করব, বা অথবা আমাদের বাইনারি মান দেয়াই ছিল। আচ্ছা, এই 162 মেলানোর জন্য কত প্রয়োজন, 108, তোমার 128 প্রয়োজন রয়েছে। 128 এর সঙ্গে যদি আমি 32 যোগ করি তাহলে 60 হয়, আর 60 এর সঙ্গে 2 যোগ করলে কত হবে 162 হবে। তাহলে 64 এর প্রয়োজন নাই, 16 এর প্রয়োজন নেই, 8 এর প্রয়োজন নেই, 4 এর প্রয়োজন নেই, 1 এর প্রয়োজন নেই। এই যে মাইনে আমরা বাইনারি মানটা পেলাম, এটা দেখো তো মিলে গেছে কিনা আমাদের। তাহলে আমাদের 62 সমান সমান আমরা সরাসরি লিখতে পারি, কত লিখতে পারি আমরা, মূলত 1 0 1 0 0 0 1 0। এখানে কয় বিট, এখানে পাচ্ছি 8 বিট পেলাম, কিন্তু 8 বিটের মধ্যে এই অষ্টম বিটটা আমার কি রয়েছে 1 আসছে না, আর যেহেতু 1 এসেছে 1 দ্বারা তো আমাদের কি মাইনাস মান নির্দেশ করে, কিন্তু আমার তো এটা প্লাস 62, এই কারণে আমাকে এটাকে 16 বিট রেজিস্টারে পূর্ণ করতে হবে। এখন সামনে কয়টা জিরো দিব, 8টা জিরো দিয়ে আমি 16 বিট রেজিস্টারে পূর্ণ করব। তাহলে এখানে 4টা জিরো দিলাম, 4 5 6 7 এবং 8, এই যে টোটাল আমাকে 16 বিট রেজিস্টারে পূর্ণ করতে হবে। তাহলে 162 এর বাইনারি মানটা বের করার পর কি করলাম, 16 বিট রেজিস্টারে পূর্ণ করলাম সামনে জিরো দিয়ে। সামনে জিরো যেহেতু মূল্য নাই, এই কারণে আমি হচ্ছে জিরো দিয়েছি। এখন প্রশ্ন করতে পারো যে স্যার এখানে আমি জিরো না দিয়ে 1 তো দিতে পারতাম, কেন আমি 1 না দিয়ে জিরো দিলাম? কারণ 1 দিলে আমার কি মানের পরিবর্তন হবে, আর সামনে জিরো থাকলে তো সামনের জিরো কখনোই মূল্য থাকে না পূর্ণ সংখ্যায়। এই জন্য থেকে আমরা কি 16 বিটে যখনই পূর্ণ করতে গেলাম সামনে জিরো দ্বারা আমাকে পূর্ণ করতে হবে, জিরোর যেহেতু কোনো মূল্য থাকে না সামনে। এরপর দেখো আমরা কি করব, এই যে প্রথম পত্রের যে নাম্বারটা ছিল, পত্রের নাম্বার কত ছিল আমাদের 74 ছিল। এই 74টার আমার দশমিক মানটার প্রথমে কি করব, বাইনারি মান বের করব। এখন 74 এর জন্য বাইনারি মানটা কি হবে একটু দেখে নেই। দেখো 74 এর জন্য আমার 64 প্রয়োজন হয়, 64 পর কত প্রয়োজন রয়েছে, আবার দেখো 64 এর সঙ্গে যদি আমি 8 যোগ করে দেই অটোমেটিক আমার কত হয় 72 হয়ে যায়। 72 আর 2 কত হবে 74। তাহলে এখন আমার কত 32 এর 16 প্রয়োজন নেই, এরপর 4 এরও দরকার নেই এবং হচ্ছে 1 এরও দরকার নেই, আর 128 তো প্রয়োজন নেই। মোট কথা যে সংখ্যার আমরা বাইনারি মান বের করব স্কেলের মধ্যে তার নিচের সংখ্যা পর্যন্ত থাকবে। এখন দেখো তাহলে 64 আর 8 যোগ করলে কত হয় 72, 72 আর 2 কত হয় 74। তাহলে কি অবশ্যই বুঝতে পারছো, তাহলে আমার হচ্ছে 74 সমান সমান কত লিখতে পারি আমি 1 0 0 1 0 1 0। এই যে মানটা পেলাম, এটা কয় বিট রেজিস্টার পূর্ণ রয়েছে আমার এখানে, এখানে মূলত 60 বিট রয়েছে। এই যে সামনে একটা জিরো দিয়ে 8 বিট রেজিস্টারে পূর্ণ করলাম। এখন কথা হচ্ছে যেহেতু আমার উপরের সংখ্যাটা রয়েছে কি 16 বিট রেজিস্টার, এই কারণে এই 74 কেও আমাকে এখন 16 বিট রেজিস্টারে পূর্ণ করতে হবে। এখন এটাকে 16 বিটের রেজিস্টারে পূর্ণ করার জন্য কি করতে হবে, সামনে আমাকে 8টা জিরো দিয়ে আমাকে 16 বিট রেজিস্টার পূর্ণ করতে হবে। তাহলে 4 5 6 7 এই যে 8, এই যে 8 বিট আমার 8 থেকে 16 আমার 7টা বিট ছিল, এখন আমি কি করলাম 16 বিট রেজিস্টারে পূর্ণ করলাম। এখন দেখো আমি যদি এইখানে 62 থেকে তোমাকে একটা বিষয় দেখাই,
যে 162 থেকে যদি 74 বাদ দেই তাহলে কত পাই? 88 পাবো। এখন আমার কম্পিউটার তো বিয়োগটা বুঝে না, ও যোগের মাধ্যমে নির্ণয় করতে বলছে। এই যে যোগের মাধ্যমে নির্ণয় সম্ভব গাণিতিক ভাবে বিশ্লেষণ করতে বলছে। এখন দেখো এইটা দুইটা সংখ্যার মধ্যে যোগ দিব, কিন্তু অ্যান্সার যেন আমার পার্থক্যই হয়, 88 বের হয়। কিভাবে সেটা দেখো, 162 এইখানে আমি যোগ দিলাম, যদি 74 এর সামনে আমি কি করি মাইনাসটা দিই, তাহলে কি প্লাসে মাইনাসে আমার কি মাইনাস হবে, আর তখন কি 88 রেজাল্ট আসবে। এখন লক্ষ্য করো, এই যে 74 এর সামনে আমার কি প্রয়োজন রয়েছে? মাইনাস প্রয়োজন রয়েছে। যেহেতু মাইনাস প্রয়োজন রয়েছে, যে সংখ্যার সামনে মাইনাস প্রয়োজন রয়েছে ওইটাকে 2 এর পরিপূরক করতে হয়। তাহলে আমাকে এই যে -74 বের করার জন্যই মূলত এই যে মানটাকে আমাকে কি করতে হবে? 2 এর পরিপূরক বের করতে হবে। এখন 2 এর পরিপূরক বের হয় কিভাবে এখন একটু দেখি। এখন লক্ষ্য করবা, আমাদের যে মানটা রয়েছে বাইনারি, এই মানটাকে যদি আমরা উল্টায় দেই তাহলে পাবো 1 এর পরিপূরক। যেমন এখানে কি রয়েছে? 0 রয়েছে, 0 থাকলে কি হবে? 1, উল্টায় গেলে আচ্ছা 1 এর বিপরীত তো 0, আর 0 এর বিপরীত 1, এই জন্য আমরা মানটা উল্টায় দিচ্ছি। আচ্ছা 1 রয়েছে কি হবে? 0, এখানে 0 রয়েছে কি হবে? 1, 1 রয়েছে 0, 0 রয়েছে 1, 0 রয়েছে 1, 1 রয়েছে 0, আবার 0 রয়েছে কি হবে? 1, 0 রয়েছে 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 1 এবং 0 রয়েছে 1। এই যে মানটা পেলাম এটাকে বলা হবে ওয়ান্স কমপ্লিমেন্ট বা 1 এর পরিপূরক। এই 1 এর পরিপূরকের সঙ্গে জাস্ট আমরা কি করব? এই 1 যোগ করব। এখন আমরা কি করব? যে এই 1 এর পরিপূরকের সঙ্গে আমরা কি 1 যোগ করব। এখন এই 1 এর পরিপূরকের সঙ্গে যদি 1 যোগ করি, উপরেরটা কিন্তু কখনোই আর চিন্তা করব না। এই 1 এর পরিপূরক যেটা পেয়েছি এটার সঙ্গে আমরা 1 যোগ করে দেব। আবার একটা বিষয় মাথায় রাখো, কখনোই কিন্তু এই প্রতিটা ডিজিটকে আবার 1 দ্বারা যোগ করব না। আমরা জাস্ট এই 1 আর 1 প্রথমে যোগ করার পর কত পাচ্ছি? 2 পাচ্ছি। 2 সমান সমান আমার কত হয়? 0 হয়। এই যে 2 সমান সমান কেমন করে 0 হয়? যে বাইনারির যোগটা রয়েছে, আমার এই বাইনারির যোগের ভিডিওটা দেখো, ক্লাস 1 2 বাচ্চা সিম্পল একটা যোগ দিয়ে কিভাবে যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ করা সম্ভব হয় এই ভিডিওতে সুন্দরভাবে বোঝানো হয়েছে। তুমি অবশ্যই দেখবা, দেখলে বুঝতে পারবা যে কত সহজ যোগটা। এখন দেখো 1 আর 1 যোগ করলে আমি বললাম 2, 2 সমান সমান 0। কেন 0 হচ্ছে এবং কেন এখানে হাতে কিন্তু 1 থাকবে, এই কেন হাতে 1 থাকতেছে সেটা একটু দেখবো। আচ্ছা এখানে মনে করো হাতের 1টা এখানে আসলো, এই 1 আর 0 যোগ করলে কত হয় বলো তো দেখি? 1 হবে কিনা? এখন বলো 1 আর 0 যখনই যোগ করছি হাতে কত এবার কি আছে? কোনো নেই, কারণ 1 আর 0 যোগ করলে 1 হয়, 1 লিখলাম, হাতে যেহেতু নেই এই কারণে এই 1 এর পরবর্তীতে এই 1 এর এই 1, এই 0 এর এই 0, এই 1 এর এই 1, এই 1 এর এই 1, এই 0 এর এই 0, এই 1 এর এই 1, 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 এই 1 এর এই 1। এই যে মানটা পেলাম এটাকে কি বলা হচ্ছে? টুস কমপ্লিমেন্ট বলা হচ্ছে বা 2 এর পরিপূরক। আর এর মধ্য দিয়ে কি পেলাম? -74 পেলাম। বুঝা গেছে? এই -74 বের করার জন্য আমাকে এটাকে 2 এর পরিপূরক করতে হলো। এখন আমরা কি করব? এই যখনই -74 পেলাম, এই 62 162 এবং -74 এই দুইটাকে যখনই আমরা যোগ করে দেব, এর মধ্য দিয়ে আমরা কি পাবো? অবশ্যই আমাদের দ্বিতীয় পত্র x এর নাম্বারটা পাবো, কারণ দুইটা পত্র মিলে যেটা রয়েছে ওখান থেকে প্রথম পত্রটা বাদ দিলে আমরা দ্বিতীয় পত্র পেয়ে যাব। এখন দেখো এই যে 162 যে নাম্বারটা রয়েছে সেটা একটু দেই। কি রয়েছে? 0 0 0, কয়টা 0 রয়েছে এখানে? আমার 8টা 0 রয়েছে। 0 0 0 0 0, ওকে, এখানে আমার 8টা 0 দিলাম। এরপর কত রয়েছে? 1 0 1 0 0 0 1 0। এই যে মানটা এটা কি পেলাম? 62 পেলাম 100। এরপর দেখো -74 রয়েছে, এই যে দশমিক মানটার এখন বাইনারি মান কি রয়েছে? এখানে মূলত 4টা আর হচ্ছে 5টা, 9টা 1 রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9, 9টা 1 এর পর কি রয়েছে? 0 রয়েছে, যে 0 দিলাম। এরপর 2টা 1 রয়েছে, দিলাম। এরপর 0 দিলাম। এরপর 2টা 1, এরপর 0 রয়েছে। এই যে মানটা পেলাম, আমরা এটাকে এখন কি করে দেব? আমরা যোগ করলে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসারটা পেয়ে যাব। আচ্ছা দেখো তো দেখি, তোমরা একটু লক্ষ্য করো, এই যে 162 সঙ্গে যদি আমরা কি করি -74 যোগ করে দেই তাহলে অ্যানসার কত পাবো? 88 পাবো কিনা বলো তো দেখি। এরপর লক্ষ্য করো তুমি, এখন 0 আর 0 যোগ করলে কত হয়? আমার 0ই হবে। এরপর লক্ষ্য করো 1 আর
1 যোগ করলে 2, 2 সমান সমান কত হয় 0, হাতে আছে 1, এই 1 আর 1 2, 2 সমান সমান আবার 0, হাতে 1, 1 আর 0 যোগ করলে 1 হয়, এই 1 দিলাম, আবার 1 আর 0 যোগ করলে কত হবে 1 হবে, 1 দিলাম, এরপর 1 আর 1 2, 2 সমান সমান আবার 0, হাতে 1, 1 আর 0 যোগ করলে 1 হয়, এরপর 1 আর 1 2, 2 সমান সমান আবার 0, হাতে 1, 1 আর 1 2, 2 সমান সমান আবার 0, হাতে 1, 1 আর 1 2, 2 সমান সমান 0, হাতে 1, 1 আর 1 2, 2 সমান সমান 0, হাতে 1, 1 আর 1 2, 2 সমান সমান 0, হাতে 1, 1 আর 1 2, 2 সমান সমান 0, হাতে 1, 1 আর 1 2, 2 সমান সমান 0, হাতে 1, 1 আর 1 2, 2 সমান সমান 0, হাতে 1, 1 আর 1 2, 2 সমান সমান 0, হাতে 1, আর কোনো সংখ্যা নেই, এই যে হাতের একটা, এই একটা বসাই দিলাম। এইটাকে কি বলা হয় বলো তো দেখি? এটাকে ক্যারি বিট বলা হয়, ওভারফ্লো বিট। ঠিক আছে, এই ক্যারি বিটটা গ্রহণযোগ্য নয়। এখন এইটাই হচ্ছে আমাদের অ্যানসার। অতএব দ্বিতীয় পত্রের নাম্বার x সমান সমান, অতএব আমাদের দ্বিতীয় পত্রের নম্বর x সমান সমান কত পেলাম? আমরা পেলাম হচ্ছে 88 বা পাচ্ছি হচ্ছে 10, সামনের জিরোর মূল্য নেই বিধায় আমরা সামনের গুলো লিখবো না, 10110000, এইটাই ছিল আমাদের মূলত দ্বিতীয় পত্রের নাম্বার x এর নাম্বার। ক্লিয়ার কি, বোঝা গেছে? এইটাই ছিল আমাদের গ নাম্বার। আর এই প্রশ্নটাই এসেছিল এই যে সকল বোর্ড 2026 সালে এবারে। ঠিক আছে ভিউয়ার্স, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।